বিহারের রাজনীতি মানেই কি শুধু জাতপাতের অঙ্ক, কুর্মি, যাদব, কায়স্থ, নাকি দলিত উচ্চবর্ণের হিসেব? বরুণ গ্রোভার একবার রসিকতা করে বলেছিলেন, উত্তরপ্রদেশ বা বিহারের মানুষকে জাতপাত ভুলে ভোট দিতে বললে তারা ভারী বিপদে পড়বেন। উন্নয়ন, কাজ বা চাকরি দেখে ভোট দেওয়া আবার কি কথা। কিন্তু 2026-এর এই উপনির্বাচনে বাঁকিপুর বিধানসভা যা করে দেখালো তা পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। যে বাঁকিপুরে গত 3 দশক ধরে পদ্ম ফুটেছিল, যেখানে কায়স্থ এবং তথাকথিত উচ্চবর্ণের ভোট ছিল বিজেপির দুর্গ, সেখানে সব অঙ্ক উল্টে দিল একজন ব্রাহ্মণ সন্তান। আর তিনি কোনো পুরনো বড় দলের নেতা নন, প্রাক্তন ভোট কুশলী, নতুন দল জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ওরফে পিকে। বিজেপির ঝুলিতে থাকা আসন এক লহমায় ছিনিয়ে নিলেন পিকে, তাও 49% বেশি ভোট পেয়ে। আর বিজেপির ভোট নেমে এলো 34%। কিন্তু এই অলৌকিক জয়ের নেপথ্যে কি শুধুই পিকের কৌশল, নাকি এর পেছনে কাজ করছে ছাত্রদের সেই আগুনে আন্দোলন যার ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি? বাঁকিপুরের এই ফল কি 2029 সালের লোকসভা নির্বাচনের জন্য এক বিরাট সতর্কবার্তা হতে চলেছে? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। ঘটনাটি ভালোভাবে বুঝতে গেলে প্রথমে বাঁকিপুরের অঙ্কটা বুঝতে হবে। বিহারের রাজধানী পাটনার এই আসনটি এনডিএর অন্যতম নিরাপদ দুর্গ বলেই গণ্য হতো। জনসংখ্যার দিকে তাকালে দেখবেন 14% কায়স্থ, 8% ভূমিহার, 8% ব্রাহ্মণ, 7% রাজপুত, 9% বানিয়া, অর্থাৎ প্রায় 37%-এরও বেশি তথাকথিত উচ্চবর্ণ ও বিজেপির ঐতিহ্যবাহী সমর্থনের ভিত্তি। এর সাথে যুক্ত ছিল নীতিশ কুমারের জেডিইউ, চিরাগ পাসওয়ানের এলজেপি এবং জিতন রাম মাঝির হামের জোটের ভোট। তাও কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিজেপির এই দুর্গ? এর পেছনে 3টে মূল কারণ রয়েছে। প্রথমত, প্রার্থী নির্বাচনে বড় ভুল। শেষ মুহূর্তে বিতর্কের কারণে প্রার্থী বদলে নীরজ কুমারকে আনে বিজেপি। জাতিতে কায়স্থ হওয়া সত্ত্বেও স্থানীয় ভোটাররা তাকে উপযুক্ত বলে মনে করেননি। দ্বিতীয়ত, নীতিশ কুমারকে সরিয়ে দেওয়া। নীতিশ কুমার ছিলেন বিহারের উচ্চবর্ণ ও ইবিসিদের যোগসূত্র। বিজেপি তাকে সরিয়ে যখন কুশওয়াহা নেতাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে প্রাধান্য দিতে শুরু করে, তখন বিজেপির চিরাচরিত উচ্চবর্ণ ভোট ব্যাংক ব্যাপক অসন্তোষ তৈরি হয় সেখানে। আর তৃতীয় হলো বিকল্পের সন্ধান। বিজেপির ওপর ক্ষুব্ধ উচ্চবর্ণ ভোটাররা কিন্তু লালু প্রসাদের আরজেডিকে বেছে নেননি, কারণ আরজেডির যাদব মুসলিম রাজনীতির সাথে তারা মানিয়ে নিতে পারেননি। ফলে তাদের জন্য একমাত্র বিকল্প, নিরপেক্ষ যোগ্য বিকল্প তারা মনে করেন পিকেকে। কিন্তু শুধু সামাজিক সমীকরণ দিয়ে কি এই জয় সম্ভব ছিল? না, পিকের জয়ের পেছনে একটা বড় অঘটন কিন্তু ঘটিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন। প্রশ্ন ফাঁস ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সম্প্রতি দিল্লি থেকে পাটনা সব জায়গায় আগুন জ্বলে উঠেছিল। এই আন্দোলনের নাম অদ্ভুতভাবে রাখা হয়েছিল ককরোচ আন্দোলন। সরকারের চোখ এড়িয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে লড়াই চালিয়েছে তা কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করে দেয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পর্যন্ত পদত্যাগ করতে হয়। এই আন্দোলনে সবচেয়ে বড় সংখ্যায় অংশ নিয়েছিল অসংরক্ষিত বা সাধারণ শ্রেণীর তরুণ প্রজন্ম। এতদিন ধরে যারা মনে করত ভোটে কিছু যায় আসে না, বা যারা চোখ বন্ধ করে বিজেপিকে ভোট দিত, সেই তরুণ ভোটাররা এবার চরম ক্ষুব্ধ হয়ে ওঠে।
তারা দেখলো যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, চাকরির প্রতিশ্রুতি কাগজেই থেকে যাচ্ছে, ফলে বাকিপুরে এই ক্ষুব্ধ তরুণ সমাজ পিকের জনসুরাজ পার্টির মধ্যে এক নতুন আশার আলো খুঁজে পায়। পিকে তার প্রচারের পুরো ভাগেই রেখেছিলেন শিক্ষা, কর্মসংস্থান এবং বিহার থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানের কথা। প্রশান্ত কিশোর কিন্তু হুট করে আকাশ থেকে উড়ে এসে এই আসন জেতেননি। গত কয়েক বছর ধরে বিহারের গ্রামে গ্রামে হাজার হাজার কিলোমিটার হেঁটে তিনি জনসুরাজ পদযাত্রা করেছেন। পিকের এই রাজনীতির মূল শক্তিও কিন্তু তিনটে জায়গায় রয়েছে। প্রথমত, অজাতিগত রাজনীতি। তিনি জাতপাতের কোনো পরিচিত সমীকরণে হাঁটেননি। তিনি কথা বলেছেন চাকরি, স্বাস্থ্য আর ভালো স্কুল নিয়ে। দ্বিতীয়ত, বাকিপুরে পিকে শুধু কায়স্থ বা উচ্চবর্ণের ভোট পাননি, তিনি টেনে নিয়েছেন ওবিসি, দলিত, এমনকি মুসলিম ভোটের একটা বড় অংশ। যেখানে আরজেডি মাত্র 11% থমকে গেছে, সেখানে পিকের প্রাপ্ত ভোট 49% ছাড়িয়ে গেছে। এর অর্থ সাধারণ মানুষ এবার আর প্রচলিত বিরোধীদের ওপর ভরসা না করে পিকেকে আসল বিকল্প হিসেবে বেছে নিয়েছে। একই সাথে মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে কংগ্রেসের জয় ইঙ্গিত দিচ্ছে যে হিন্দি বলয়ে বিজেপির যে একক আধিপত্য আর আগের মতো নিষ্কণ্টক নেই তা প্রমাণ হয়। এখানে প্রশ্ন উঠছে, বাকিপুর ও দাতিয়ার এই জয় কি শুধুই বিচ্ছিন্ন দুটো উপনির্বাচনের ফল, নাকি গোটা দেশের রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন আসতে চলেছে? 2029 লোকসভা নির্বাচনে কি মোদি বা বিজেপি বড় ধাক্কা খেতে চলেছে? আসলে বাকিপুরের জয় থেকে ভারতের রাজনীতির জন্য তিনটি বড় শিক্ষা উঠে আসছে। এক, জাতপাতের রাজনীতি কখনোই চিরস্থায়ী নয়। সঠিক বিকল্প পেলে এবং ক্ষোভ চরম আকার নিলে জনগণ জাতের গণ্ডি ভেঙে ভোট দিতে পারে। দুই, কেবল ধর্মীয় বা আবেগঘন ইস্যু দিয়ে যে তরুণদের ক্ষোভ ঢাকা যাবে না, ককরোচ আন্দোলন এবং বাকিপুরের এই ফল কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে। আর তিন হলো, প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করলে পিকের মতন নতুন মুখদের সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করতে প্রস্তুত। তবে একটি বা দুটি উপনির্বাচন দেখে এখনই 2029 সালের ফলাফল নিয়ে চূড়ান্ত পূর্বাভাস দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তবে লোকসভা আর বিধানসভার ভোটের সমীকরণ আলাদা হয়। কিন্তু একটা কথা স্পষ্ট, বিজেপির বিরুদ্ধে যদি সঠিক ইস্যুতে অপ্রথাগত লড়াই গড়ে তোলা যায়, তবে তাদের শক্তিশালী দুর্গগুলোতেও ফাটল ধরা সম্ভব। আপনারা কি মনে করেন, পিকের এই জয় কি বিহারের রাজনীতিতে নতুন যুগের সূচনা, নাকি এটা শুধুই একটা সাময়িক পরিবর্তন? আর বাকিপুরে পিকের এই জয় কি 29 নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।